আজকে আমরা বাংলা ক ফোর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে বাংলা ক কবিতা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমাদের অবশ্যই জানাই যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা নিয়ে একটা এতদিন তো আমরা এর আগের পরীক্ষাটা যেটা দিলাম সেটাতে আমরা পরীক্ষাটা দিলাম যে সবই শর্ট কোশ্চেন। সেই শর্ট কোশ্চেনে আমরা যখন পরীক্ষা দিলাম সবই 1 নম্বরের কোশ্চেন। এই পরীক্ষাটাতে ফোর্থ সেমিস্টারে কোনো 1 নম্বরের কোশ্চেন হবে না, এটা সবসময় আগে তোমরা মাথায় রাখো। 1 নম্বরে কোনো প্রশ্ন হবে না, হতে পারে 5 নম্বরের কোশ্চেন অথবা 3+2 বা 2+3 = 5 এরকম কোশ্চেন হতে পারে। কবিতা থেকে 3টে কবিতা আছে, 3টে কবিতার মধ্যে 2টো কবিতা থেকে কোয়েশ্চেন হবে এবং লিখতে হবে 150 শব্দে একটি। গদ্য থেকে অবশ্যই 2টো আছে, সেখান থেকে লিখতে হবে একটি এবং সেটা হবে 5 নম্বরের কোয়েশ্চেন। নাটক সেটাতেও থাকছে তোমাদের একটি মাত্র নাটক আছে তোমাদের, সেটাতে থাকছে 5 নম্বরের একটি কোয়েশ্চেন। ডাকঘর থেকে থাকবে ডাকঘর নাটক, ডাকঘর যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকে 2টো কোয়েশ্চেন লিখতে হবে, থাকবে 4টে কোয়েশ্চেন, টোটাল নম্বর হলো 10। বাংলা যে ভাষা সংস্কৃতি বইটা, সেখান থেকে তোমাদের 2টো পার্ট আছে, চলচ্চিত্র আছে আর যেটা আছে সেটা থেকেই হবে 5 নম্বরের কোয়েশ্চেন। চলচ্চিত্র আছে আর আঁকা আছে, সেটা আছে, তো সেটা থেকে হবে 5 নম্বরের কোয়েশ্চেন। তারপর আসছে প্রবন্ধ রচনা, চলচ্চিত্র এবং চিত্রকলা। এর পরেরটা আসছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা থেকেও 2 রকম থাকবে, কিন্তু প্রবন্ধ রচনার নম্বরটা থাকছে 10। এইভাবে আমরা এই পরীক্ষায় 40 নম্বরের যে প্রশ্নের ভাগ সেটা আমি একটু বলে নিলাম। আজকে আমরা পড়ব কবিতা। প্রথমেই কবিতা আমরা পড়ব তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। আগে আমরা একটু দেখে নিই। জীবনানন্দ দাশের জন্ম হলো 18ই ফেব্রুয়ারি 1899 এবং মৃত্যু 22শে অক্টোবর 1954। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি। জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে, পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দেবী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি তো তোমরা অনেকেই জানো, যেমন বনলতা সেন, রূপসী বাংলা। তো আমরা যে কবিতাটি পড়ব তিমির হননের গান, সেটি তার 7টি তারা তিমির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এইখানে প্রথমেই আমরা দেখব যে তিমির হননের গান। আগে একটু মানেটা করে নি, তিমির মানে কি সেটা তো জানতে হবে আগে। তো তিমির মানে হলো অন্ধকার, হনন মানে বধ বা হত্যা। তাহলে অন্ধকারকে হত্যা বা বধ করার জন্য যে গান, এই অন্ধকারটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। প্রথমেই আমরা নামকরণটা নিয়ে একটু আলোচনা করে নিই। মানে সাহিত্যের নামকরণ শুধু শব্দ দিয়ে তো হয় না, বা শব্দ রাজি মধ্য দিয়েও হয় না। এর মধ্যে স্রষ্টা যে কবি বা লেখক, তাদের মনন মানসিকতা, বিষয়ের ওপর দখল, এগুলো সব থাকেই। সৃষ্টির নামকরণে তিনি বিষয়, চরিত্র, ব্যঞ্জনা এগুলো তুলে ধরেন। তো আমরা জীবনানন্দ দাশের এই তিমির হননের গান কবিতার নামকরণটা কিভাবে তিনি কোন অভিমুখে ধরতে চেয়েছেন, সেটি কবিতাটি পড়তে পড়তে আমরা বুঝে যাব এবং আর সেই সঙ্গে আমরা আলোচনাও করে দিতে পারবো। কবিতার সূচনাটা একদম দেখা যাচ্ছে দূর থেকে দূরতর, মানে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে
অতিক্রম করে তিনি সমকালে এসছেন। সব থেকে বড় কথা হলো যেই সময়টাকে তিনি তুলে ধরেছেন সেটা হলো 1350 সাল, বাঙালির ইতিহাসে এক স্মরণাতীত কাল। মন্বন্তরে গ্রাম উজিয়ে সবাই যায় শহরে। সেখানে লঙ্গরখানায় ভিড়, বিপন্ন আর্থ সামাজিক কাঠামো আর মানবিকতার অবক্ষয়, সৃষ্টির বিমুখতা, লোভ লালসার সীমাহীনতায় মানুষের অসহায়তা কবিকে ব্যথিত করেছে, তাড়িত করেছে। তিনি জানেন মানুষ অমৃতের সন্তান, তারা একদিন এই অন্ধকারকে হত্যা করে একদিন ঠিক মানবতার নতুন জয়গান তারা গাইবে, তারা নতুন মানবতার নতুন সূর্যকে তারা প্রতিষ্ঠা করবে। এই কবিতা দিয়েই কবি এই কথাটা বলতে চেয়েছেন। এই 1350 সাল, যেটা তোমাদের এইমাত্র বললাম, যে মন্বন্তর, চারিদিকে অসহায় মানুষের আর্তনাদ, ফুটপাথে, স্টেশনের ওভারব্রিজে আশ্রয় খোঁজে, এক মুঠো ভাত না পেয়ে মানুষ শুধুমাত্র ফ্যান চাইছিল, কিন্তু সেটাও তাদের অনেকের জোগাড় হয়নি। তারা দিনের পর দিন না খেতে পেয়ে শহরের ফুটপাতে মারা গেছে। তো আমরা ওইটা একটু পড়ি, আমরা দেখি কি বলেছেন কবি। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। হঠাৎ জল এলো কেন? জল থেকে কিন্তু প্রাণের সঞ্চার হয়েছিল, আমরা সেটুকুনি জানি, জল থেকে প্রাণের সঞ্চার হয়েছিল। এখানে কবি ওই যুগের অন্ধকারের ধ্বংসাবশেষ দেখতে দেখতে গানের মধ্য দিয়ে ভালোবাসার জাগরণ ঘটাতে চেয়েছেন কবি। রাতের কালিমা নয়, ভোরের সূর্যের আলোয় উদ্ভাসিত হতে চায় মানুষ। বহুদিন কেটে গেলেও মানুষ মানবিক গুণ সম্পন্ন হতে পারেনি। যুদ্ধ, মন্বন্তর, হিংসা, দাঙ্গা সভ্যতায় ডেকে এনেছে তামসিকতা। আর এই সবের মধ্য দিয়ে মানুষ জীবনকে শিখে নিয়েছে অতীতকে অবলম্বন করে। তাই এইটুকুনটার মধ্যে দিয়ে কবি বলতে শুরু করছেন, কবি সেই গান, যে গান মানুষ করতে চেয়েছিল, সেই রাষ্ট্র গঠন পরিকল্পনা সূত্র নিয়ে যে জন্ম নিয়েছে, যে হিংসা, প্রতিহিংসা, সাম্রাজ্য বিস্তারের নেশা, এইগুলোকে এইভাবে সে জীবন থেকে শিখে নিয়েছে। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক, হেমন্তের প্রান্তরের তারার আলোক। সেই জেট টেনে আজও খেলি, সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম, মনে হলে হাসি। এই জায়গাটাতে প্রাগৈতিহাসিক যুগের কথাকে পিছনে ফেলে কবি আস্তে আস্তে নেমে আসছেন বর্তমান পৃথিবীতে। মানুষ যেখানে শ্বাস ফেলছে সেখানে আকাশ নির্মেঘ, যে আকাশে সূর্যের শুদ্ধ হাসি দর্শন করা যায়। নির্মল পাপহীন নয়ন দিয়ে মানুষ মেতে উঠেছিল আনন্দ, হাসি, খেলায়। সেখানে মানুষের ছিল মানবিকতা। বর্তমানে তা মৃতের চোখের মতো ফ্যাকাশে, ঘোলাটে। মানুষ তবু বাঁচাতে চায় সভ্যতাকে। তাই আলোর প্রত্যাশা করে মানুষ, আলোর খোঁজেই তাদের যাত্রা। নিঃসঙ্গতায়, নির্জনতায় মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আর তিমিরকে বিনাশ করে, ছিন্ন করে সূর্যের মনোরম আলোয় সে হেসে ওঠে।
সেই পৃথিবীর সেই যে অতীত, তার আজ মৃতের চোখের মতন। বিশ্বযুদ্ধের করাল গ্রাস, থমকে গেছে মানুষের জীবন। শত তারার আলোতেও আজ জগৎ নিরালোক। সেই কথাটি কবি চাইছেন, সূর্যালোক যদি মনোরম হয় তাহলেই কবি সেই আলোতেই এখানে হাসবেন। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্যে ওভার বিজে ওঠে। নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এখানে কবি সেই সব শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কথা তুলে ধরেছেন। সেই সব দরিদ্র মানুষদের কথা বলেছেন, যে সেই সব দরিদ্র মানুষদের বিষাদগ্রস্ততার ছবি তুলে ধরেছেন এই লাইনগুলোর মধ্যে দিয়ে। আর এর মধ্য দিয়ে সেই সব মধ্যবিত্ত সমাজ, যাদের সীমাহীন চাওয়া পাওয়াকে উপেক্ষা করে বাঁচার তাগিদে স্টেশনের ওভারব্রিজে ফুটপাতে খুঁজছে আশ্রয়, সেই সব দুর্ভিক্ষ পীড়িত মানুষ। এদের নিদারুণ অবস্থা শহরের মানুষের হিসেবের বাইরে। সকলের বাঁচার অন্ন জোটেনি আশ্রয়। দুর্ভিক্ষের কালো ছায়া ঘিরে ধরে তাদের, তাই তারা ফুটপাত থেকে নিরুত্তর ফুটপাতে পৌঁছে গেছে, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এক চূড়ান্ত বাস্তব প্রতিফলন ঘটছে এই জায়গাতে। সেখানে শুধু সৌন্দর্য চেতনা নয়, বাস্তব বড় কঠোর, কঠিন, জঠরের জ্বালা প্রকট। তাই সূর্যের আলোর মাধুর্য তাদের চোখে ধরা পড়ে না। কিন্তু এই মানুষরাই, যেখানে মধ্যবিত্ত সমাজে যারা, তারা কিন্তু এদের দেখে, এদের এই কষ্ট, এদের এই না খেতে পাওয়া, এই এক মুঠো ভাত তো পেত না, এক কাপ ফ্যানও, তারা ঝাঁপিয়ে পড়ে যে যতটুকুন তারা পেয়েছে তারা খাওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাদের মৃত্যুর কোলে তারা ঢলে পড়েছে। তাদের এই কষ্টটা মধ্যবিত্ত সমাজ, যে সমাজ, তারা কিন্তু অতটা ফিরেছে দেখেনি। তাদের ওপরও কবির যে কষ্ট, কবি যেটা, কেন এই সমাজ, কেন এরকম, সেই কথাটাও তিনি এখানে তুলে ধরেছেন, সেই সীমাহীন চাওয়া পাওয়া। এরপরেই আমরা দেখব, এরা সব এই পথে, ওরা সব ওই পথে। এরা কারা? এরা এই অসহায় মানুষ। আর ওরা কারা? ওরা হলো সেই মধ্যবিত্ত সমাজ, নির্বিকার মধ্যবিত্ত সমাজ। তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কিছু নেই, তবু এই জেদ টেনে খেলি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। চারিদিকে মৃত্যুর মিছিল। তাই তো তারা গ্রাম থেকে শহরে চলে এসেছিল, মৃত্যুর মিছিল। তারা নিজেরা যে ফসল ফলাতো, সেই ফসল কালোবাজারি করে বেশি দামে বিক্রি করার জন্য গুদামজাত করেছিল সেই সব কালোবাজারিরা। যারা করেছিল কালোবাজারিরা, এই গ্রামের যে মানুষ, যে কৃষক সম্প্রদায়, দরিদ্র শ্রেণী, শুধু কৃষক নয়, শ্রমিক শ্রেণী, তারা নিজেরাই ফসল ফলিয়েছে, সেই ফসলে তাদের কোনো ভাগ ছিল না। একটা অদ্ভুত পরিস্থিতি। তারা ভেবেছিল যত ফসল তো শহরে গেছে, সেখান থেকে হয়তো তারা এক মুঠো খাবার পাবে, কিন্তু তারা পায়নি, সে খাবার তারা পায়নি। তাই গ্রাম থেকে দলে দলে চলে এসেছিল শহরে, ভেবেছিল হয়তো খাবার পাবে, কিন্তু পায়নি। 1350-এর মন্বন্তর কিছুটা বলা হয়, এখন জানি না তখনকার সময় বা
পরবর্তীকালেও বলা হয়েছে কিছুটা বানানো। এই কালোবাজারিদের জন্য এই মানুষগুলো খেতে পায়নি, রাস্তায় গলিতে ফুটপাতে অলিতে গলিতে মানুষ মারা পড়েছে, হাড়গুলো জীর্ণ হাড় তাদের শরীরে বেরিয়ে পড়েছে দিনের পর দিন খেতে না পেয়ে। চারিদিকে মৃত্যুর মিছিল, অথচ কলকাতার মধ্যবিত্ত নাগরিকদের মনে কিন্তু এই মৃত্যুর নিষ্ঠুরতা অসহায়তা কোনো ছাপ ফেলতে পারেনি। নিরন্ন মানুষদের উদর পূর্তির জন্য কোনো ভূমিকাই দেখা যায়নি সেই ওরা নামক সমাজের। স্বার্থপর মধ্যবিত্ত সমাজ বেদনাহীন, নিজেকে নিয়েই মত্ত। কবি তাদের উদ্দেশ্যে বলেছেন ওরা আত্মরতিতে মগ্ন। এই আত্মরতির মগ্নতা মৃগনাভির গন্ধে মাতোয়ারার মতো। মৃগনাভিটা কি না, এক প্রকার হরিণের, মৃগের মানে বিশেষত পুরুষ হরিণের মৃগ নাভি, মানে সেটাকে কস্তুরী বলা হয়। এক প্রকার হরিণের মানে বিশেষত পুরুষ হরিণের, সব হরিণ জাত নয়, এক ধরনের হরিণের জাতে তাদের নাভিতে একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, এটা মানে ভীষণ দামি। এইসব হরিণদের মেরে ফেলা হয়, সেই কালোবাজারি চোরাবাজার। তা তাদের যে সেই গন্ধটা, সেই নাভির যে তাকে বলা হয় কস্তুরী, চারিদিকে মানে সেটা একটুখানি গন্ধে এত মোমো করে চারিদিক। তো এই মধ্যবিত্ত সমাজ, তাদের যে কবি বলেছেন, তারা নিজেরা এত আত্মরতিতে মগ্ন তাদের মৃগনাভির গন্ধে মাতোয়ারার মতোই। বৃহত্তর মানব সভ্যতার পক্ষে তারা অনেকটাই অচল। মধ্যবিত্ত মানুষ এখানে যেন আদিম পাশবিক প্রবৃত্তিরই নামান্তর। এই ওরা নামক সেই মধ্যবিত্ত সমাজ, যারা দেখেনি বা যারা দেখতে চায়নি আমার পাশে ফুটপাতে মানুষটি মৃত বা সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে, সে চাইছে এক মুঠো অন্ন, বা তুমি যদি অন্ন দিতে নাও পারো, তারা এক কাপ ফ্যানেই তারা সন্তুষ্ট হচ্ছিল, কিন্তু সেটুকুনো মানুষ দেয়নি, সেটুকুনো দিতে পারেনি, দেয়নি। তারাও মানে কালোবাজারি সেই চালের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছিল। তবু তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। তবু অব্যয়টিকে কবি একাধিকবার ব্যবহার করেছেন, অনেকবার করেছেন কবিতায়। কিন্তু এই তবু অব্যয় কবিতায়, তবু এই অব্যয় কবিতায় বদল এনেছে। মধ্যবিত্ত মানুষের আত্মসর্বস্ব চিন্তাধারায় ব্যথিত হয়েছেন কবি। তিনি নিরাশা থেকে আশার দিকে নিয়ে যেতে চান মানব সভ্যতাকে, সমাজকে অন্ধকার থেকে আলোয় উত্তরণ করাতে চান। এই যেন প্রমিথিউসের সেই স্বর্গীয় অগ্নি, যা আবহমান তিমির, আবহমানের আদিমতা অন্ধকার ভেদ করে উৎসারিত আলোকে সাধনা করতে চায় মানুষ। তাই তো বলছেন কবি, আমরা কি তিমির বিলাসী? কিন্তু তিনি তার কোনো উত্তর দিচ্ছেন না, না বা হ্যাঁ এই কথাটা তিনি বলছেন না। তার সাথে তিনি বলছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই। তিনি নাবাচক নিয়ে তিনি একবারেই উত্তরে চলে আসছেন, আমরা তো তিমির বিনাশী হতে চাই এবং আমরা তিমির বিনাশী, সেই অন্ধকারকে আমরা দূর করতে চাই। তাই এই শেষ কবিতায় মানে লাইনটিতে যে কবির যে আশাবাদ, এই আশাবাদ তিনি এর মধ্য দিয়ে তুলে ধরেছেন। অন্ধকার মোচন করে জীবনের জয়গানকে তিনি মানে তুলে ধরেছেন। তাই কবিতাটির শেষ পংক্তিতে এই যে আমরা তো তিমির বিনাশী, সেই জায়গাটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি তার নামকরণটাও সার্থক করে তুলেছেন এই কবিতাটির মধ্য দিয়ে। তো আমরা এখানে কয়েকটি কোয়েশ্চেন এর বিষয় নিয়ে
আলোচনা করে নিতে চাই। যেমন দেখো, তোমাদের হতে পারে তিমির হননের গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। আবার হতে পারে যে মূল কবিতাটি নিজের ভাষায় লেখো। আবার হতে পারে তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন। আবার হতে পারে আমরা কি তিমির বিলাসী, এই জিজ্ঞাসার কারণ কি। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে কি করেছিল, কি করে করেছিল, হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, জীবনকে কিভাবে শিখে নিতে চেয়েছিল। এগুলো সবই 5 নম্বরের কোয়েশ্চেন। আর এরা এই জায়গাটাতে একটা 3+2 এর কোয়েশ্চেনও হতে পারে। যেমন দেখো, এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু, এখানেও একটা তবু। আবার আমি বললাম না পড়াতে গিয়ে যে তবু এখানে অনেকবার কবি বলেছেন। তো এরা সব এই পথে, ওরা সব ওই পথে বলতে কি বুঝিয়েছেন কবি, আর তবু শব্দটি প্রয়োগের কারণ কি। এটা 3+2তে একটা কোয়েশ্চেন হচ্ছে। তো আর একটা হলো, যেটা হলো 5 নম্বরের কোয়েশ্চেনই হতে পারে, যে এখানে সমাজ সচেতনতার পরিচয় কবি কিভাবে দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এটাও 5 নম্বরের কোয়েশ্চেন। তো তোমাদের আশা করি আমি সবটাই কমপ্লিট করতে পারলাম। তো আজকের মতন এই তিমির হননের গান কবিতাটা আমরা শেষ করলাম।